শীতের সকাল, রোদে বসে আমি স্কুলের পড়া করছি। মা কাছে বসে ফুলকপি কুটছেন। সে এসেই বলল, আপনার রান্নার জন্য লোক রাখবেন? আমি ছোট ছেলে মেয়েও রাখবো। হাই হ্যালো এভরিওয়ান, প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নবম দশম শ্রেণীর মমতাদি গল্প নিয়ে কথা বলতে যাচ্ছি। মূলত মমতাদি গল্পটি গৃহকর্মে নিয়োজিত কর্মীদের বাড়ির মালিক কর্তৃক মানবিক আচরণের দিকটি নিয়েই আজকের গল্প। এবং এখানে এই গল্পের মধ্যে গৃহকর্মে যারা কাজ করে তাদের প্রতি ঘরের যারা রয়েছে তাদের যে একটা মানবিক আচরণ রয়েছে সেটাই প্রাধান্য পেয়েছে। যারা ঘরে বাড়িতে কাজ করে তাদের প্রতি মালিক পক্ষের যে উদার আচরণ, ভালোবাসা, এসব নিয়ে আজকে আমাদের গল্প। আমরা পুরো ক্লাসটাকে কয়েকটা সেকশনে ভাগ করার চেষ্টা করেছি। তাহলে দেখে নেওয়া যাক কি কি সেকশনে আজকের ক্লাসটা আমরা ভাগ করার চেষ্টা করেছি। জ্ঞানধারার এই স্লাইডের মধ্যে আমরা পুরো ক্লাসটাকে কয়টা সেকশনে ভাগ করেছি সেটা দেখানোর চেষ্টা করেছি। প্রথমে আমরা লেখক পরিচিতি নিয়ে কথা বলবো, এরপর গল্প নিয়ে কথা বলবো, শব্দার্থ টিকা নিয়ে কথা বলবো, পাঠ পরিচিতি, এরপর অভ্যাসকর। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, অভ্যাসকর। কারণ তুমি নিজেকে একটা গল্প পড়ার পরে ওই গল্পের যে প্র্যাকটিসটা আছে সেটা যদি তুমি না করো তাহলে এই গল্পের কোনো সার্থকতা নেই। আমার কথা কি বুঝতে পেরেছো? এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এবং তোমাকে অভ্যস্ত হতে হবে, প্র্যাকটিস করাটা তোমাদের অভ্যস্ত হতে হবে। যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই চর্চায় রাখতে হবে। তার জন্য আমরা একটা ইউনিক নাম দেওয়ার চেষ্টা করেছি, প্র্যাকটিসটাকে এই অভ্যাস গড়ে রাখার চেষ্টা করেছি। ঠিক আছে, তাহলে আমরা আজকের গল্পের লেখক পরিচিতির মধ্যেই চলে যাই। যিনি এই গল্পটা লিখেছেন তার নাম মানিক বন্দ্যোপাধ্যায়। প্রথমেই বলেছিলাম এই লোকের কয়েকটা পয়েন্ট আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় সরাসরি সেখান থেকে চলে আসে। শুধু তোমার এসএসসি নয়, এইচএসসি নয়, সামনে যতগুলো পরীক্ষা তুমি ফেস করবে সেখানেও এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে ওনার জন্ম সালটা খুবই দরকার। ওনার জন্ম সালটা, এই যে তিনি যে 1908 সালে জন্মগ্রহণ করেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপর তার আসল নাম, এই যে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, তার আসল নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার আসল নাম যে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। হুবহু পরীক্ষায় চলে আসবে, চোখ বন্ধ করে, এগুলো কখনই স্কিপ করবা না। এরপর উনি যে বন্ধুদের সাথে বাজি ধরে বিখ্যাত হয়েছেন, বন্ধুদের সাথে বাজিদের একটি গল্প লিখেছেন এবং সেই গল্প লিখে তিনি খ্যাতি অর্জন করেছেন এবং তার লেখক হিসেবে তার নিয়তি নির্ধারিত হয়ে যায়। সেই গল্পটি হচ্ছে অতসীমামি। এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং সেটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয় এবং বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হওয়ার পর উনি খ্যাতি অর্জন করেন। তার মানে এখানে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে এই যে তার যে লিখিত গল্পটি রয়েছে অতসীমামি গল্প, সেটি গুরুত্বপূর্ণ। এরপর তার পত্রিকা, কোন পত্রিকা হয়েছিল? বিচিত্রা পত্রিকা। কোন পত্রিকা? বিচিত্রা পত্রিকা। আমরা কি বুঝতে পেরেছি? এরপর তার 21 বছরে একটি কাব্যগ্রন্থ তিনি রচনা করেন, তার নাম হচ্ছে দিবারাত্রির কাব্য। এই যে তিনি 21 বছর বয়সে, মাত্র 21 বছর বয়সে তিনি তার বিখ্যাত দিবারাত্রির কাব্য রচনা করেন। তাহলে কত বছর বয়সে তিনি তার বিখ্যাত দিবারাত্রির কাব্য রচনা করেন? 21 বছর রচনা করেছেন 21 বছর বয়সে। এটা খুবই গুরুত্বপূর্ণ, 21 বছর বয়সে। এরপরে সেই কাব্যটির নাম কি? দিবারাত্রির কাব্য। আমি একটা কথা বারবার করে বলছি কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো স্কিপ করে কখনো তুমি এই পড়াগুলো যদি স্কিপ করে পড়ো তাহলে তুমি পড়ার সার্থকতাই হারিয়ে ফেলবা। ঠিক আছে, এরপর তিনি তারপরে এখানে তার কয়েকটা উপন্যাসের কথা বলা হয়েছে, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো একটু দেখে নিবা। তারপর তার মৃত্যুসন, এটাও খুব গুরুত্বপূর্ণ। এই যে তার মৃত্যুসন, তিনি
সালের 3 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এটাও তোমরা চোখ বন্ধ করে মুখস্থ করে নেবা। আমার কথা কি বুঝতে পেরেছো? আমার কথা কি বুঝা গেছে? আমার কথা কি বুঝা গেছে? তাহলে আমরা এখানে কয়েকটা পয়েন্ট তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা তোমাদের দেখানোর চেষ্টা করছি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখানে এই যে তার মৃত্যু সন, তার আসল নাম, তিনি যে গল্প লিখে বিখ্যাত হয়েছেন সেটি, এবং সেটি কোন পত্রিকা প্রকাশিত হয়েছিল, তার দিবারাত্রি কাব্য কত বছর বয়সে প্রকাশিত হয়েছিল, এবং সেই কাব্যটি এবং তার মৃত্যু সন। তাহলে এই স্লাইডের পয়েন্টগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করেছি। ঠিক আছে, আশা করি তোমরা একটা স্কিপ করবার চেষ্টা করবা না। তুমি যদি স্কিপ করো, তুমি সত্যি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন পেয়ে যাবা। আমার খুব আফসোস হবে তখন স্যার বলেছিল দেখেছিলাম বাট পড়িনি, এখন পরীক্ষায় আসলে পারলাম না, খুবই আফসোস করবে। তাহলে এটা ভালোভাবে দেখে নেবা। এরপরের স্লাইডে আমরা চলে যাই। যেটার জন্য আমাদের আজকের ক্লাসের আয়োজন, গল্পের মধ্যেই আমরা ফিরে আসলাম। আমরা এখন গল্পটা ভালো করে দেখব। শীতের সকাল। তাহলে এখানে এই যে তোমাদের বসন্ত 6টা ঋতু রয়েছে, এখানে কোন ঋতুর কথা বলা হয়েছে? কোন মাসের কথা বলা হয়েছে? শীতের কথা বলা হয়েছে, শীত মাসের কথা বলা হয়েছে। এটা মনে রাখবা, কোন মাসের কথা বলা হয়েছে? শীতের কথা বলা হয়েছে। রোদে বসে আমি স্কুলের পড়া পড়ছি, ঠিক আছে। মা কাছে বসে ফুলকপি কুটছেন, মা আমার পাশে বসে ফুলকপি কুটছেন। সে এসেই বলল, আপনার রান্নার জন্য লোক রাখবেন? আমি ছোট ছেলে মেয়েও রাখবো। কেউ একজন হঠাৎ এসে বলল, আপনার রান্নার জন্য কি লোক রাখবেন? লেখকের মাকে বলছে। কাকে বলছে? লেখকের মাকে। এবং বলছে যে আমি ছোট মেয়েও দেখে রাখবো। এখানে মেয়ে রাখবো মানে হচ্ছে দেখে শুনে রাখবো, ঠিক আছে, সেটি বলা হচ্ছে। এরপরে স্লাইড দেখি। নিঃসংকোচ আবেদন। বোঝা গেল সংকোচ অনেক ছিল, প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলেছে, তাই যেটুকু সংকোচ নিতান্তই থাকা উচিত তাও এর নেই। মানে কোনো সংকোচ নেই মনের মধ্যে, বলেই ফেলছে। অথচ নেই বিষয়টা এমন নয়, বাধ্য হয়ে নিঃসংকোচে তাকে বলতে হচ্ছে আপনার কাজের জন্য লোক রাখবেন। এরপরে স্লাইড। বয়স আর কত হবে? মাত্র 23 বছর। বয়স কত হবে? 23 বছর। 23। তাহলে এখানে যেই মানুষটা আসলো, যেই মানুষটা এসে লেখকের মাকে বলছে আপনি কাজের জন্য লোক রাখবেন, সেই মানুষটার বয়স কত? 23 বছর। সেই মানুষটার বয়স কত? 23 বছর। সেই মানুষটার বয়স কত? 23 বছর। এরপরে পরনে সেলাই করা ময়লা শাড়ি। শাড়িটা কেমন? ময়লা। পাড়টা বিবর্ণ লাল, মানে ফ্যাকাশে, রং চলে গেছে এরকম। সীমান্ত পর্যন্ত ঘোমটা। ঈষৎ বিষণ্ণ মুখে গাঢ় প্রান্তির ছায়া, স্থির অসঞ্চল দুটি চোখ, কপালে একটি ক্ষত চিহ্ন, আন্দাজে পড়া টিপের মতো। মা বললেন, তুমি রাঁধুনি? মা বলছেন, তুমি কি রাঁধুনি? চমকে তার মুখ লাল হলো। সে চমক ও লালিমার বার্তা বোধ হয় মা হৃদয়ে পৌঁছাল। কেমন কোমল সরে বললেন, বসো বাছা। তাহলে ঘুমটা পর্যন্ত, সীমান্ত পর্যন্ত, ঘুমটা মানে নতুন বউ আনলে ঘরের মধ্যে তার ঘুমটাটা কেমন হয়? একদম কপালে মানে চোখ পর্যন্ত তার ঘুমটা হয়। সেটাকে এখানে সীমান্ত পর্যন্ত ঘুমটা বলা হয়েছে। তার অসঞ্চল দুটি চোখ, কপালে একটি ক্ষত চিহ্ন, আন্দাজে পড়া টিপের মতো, মানে টিপটা এভাবেই পড়েছে, মনে হচ্ছে এটা একটা ক্ষত চিহ্ন, ঠিক আছে। তারপর হচ্ছে মা বললেন, তুমি রাঁধুনি? এই কথা শুনবার পরে তার চোখ মুখ লাল হলো। তাহলে তার চোখ মুখ কেমন হলো? লাল হলো। এটা পরীক্ষা আসতে পারে। তার চোখ মুখ কেমন হলো? লাল হলো। এই যে তার চোখ মুখ কেমন হলো? লাল হলো, ঠিক আছে। সে চমক ও লালিমার বার্তা বোধ হয় মা হৃদয়ে পৌঁছালো। কোমল স্বরে বললেন, বসো বাছা। যখন মানিকের মা রাঁধুনি, লেখকের মা যখন বললেন মহিলাটা, তুমি কি রাঁধুনি, তখন মানে ওই মহিলাটা কেমন যেন একটা ভূত করলো। এটা লেখকের মা বুঝতে পেরে বললেন যে, বসো বাছা, তুমি বসো।
এরপর স্লাইড দেখি, সে বসলো না। মা রিকোয়েস্ট মানে বসতে বলেছে কিন্তু সে বসেনি। অনাবশ্যক জোর দিয়ে বলল, হ্যাঁ আমি রাঁধুনি, আমায় রাখবেন, আমি রান্না ছাড়া ছোট ছোট কাজও করব। মানে মানে সে যে যখন লেখকের মা জিজ্ঞেস করছে যে আপনি কি রাঁধুনি, তখন সে অনাবশ্যক জোর দিয়ে বলল হ্যাঁ আমি রাঁধুনি, মানে ইচ্ছে নাই তারপরও জোর করে বলছে হ্যাঁ আমি রাঁধুনি। এরপরের স্লাইড দেখি, মা তাকে জেরা করলেন, মানে কয়েকটা প্রশ্ন করলেন, জিজ্ঞাসাবাদ করলেন। দেখলাম সে ভারী চাপা। তাহলে মমতাদির যে এখানে যে মহিলার চরিত্রে আগমন ঘটছে তার স্বভাব কেমন? ভারী চাপা। তার স্বভাব কেমন? ভারী চাপা। এটা পরীক্ষায় আসতে পারে। তার স্বভাব কেমন? ভারী চাপা। তার স্বভাব কেমন? ভারী চাপা। মার প্রশ্নের চাকা একটি বেশি কথা কইল না। সে বলল তার নাম মমতা। আমাদের জবাব দিল, নিচ থেকে বাড়ি থেকে খানিক দূরে জীবনময়ের গলি, গলির ভেতর ২৭ নম্বর বাড়ির একতলায় সে থাকে। তাহলে তাদের বাড়ি থেকে মা যখন যতগুলো প্রশ্ন করেছেন সবগুলো, মানে যতটা প্রশ্ন করেছেন ততটাই উত্তর দিয়েছেন, বাড়তি কথা বললেন না। সে থাকে লেখকের বাড়ি থেকে খানিক দূরে জীবনময়ের গলি ২৭ নম্বর বাড়ির একতলায়। এখানে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আছে। মমতাদি কোথায় থাকে? জীবনময়ের গলি। মমতাদি কোথায় থাকে? জীবনময়ের গলি। ঠিক আছে, গলির ভেতর ২৭ নম্বর বাড়ির একতলায় সে থাকে। তাহলে কত নম্বর বাড়ি? ২৭ নম্বর বাড়ি। ২৭ নম্বর বাড়ির একতলায় সে থাকে। ২৭ নম্বর বাড়ির একতলায় সে থাকে। তার স্বামী আছে একটি ছেলে, তার স্বামী আছে আরেকটি ছেলে। স্বামীর চাকরি নেই ৪ মাস। তাহলে মমতাদির স্বামীর চাকরি নেই কয় মাস? ৪ মাস। মমতাদির ছেলের চাকরি নেই কয় মাস? ৪ মাস। সংসার আর চলে না, সে তাই পর্দা ঠেলে উপার্জনের জন্য বাইরে এসেছে। এই তার প্রথম চাকরি। মানে সংসারের অভাবের কারণে সে পর্দা ঠেলে হচ্ছে তোমার চাকরি করতে এসেছে। মানে পর্দা ঠেলে মানে পর্দাকে উপেক্ষা করে, লোক লজ্জা উপেক্ষা করে সে প্রথম চাকরির জন্যই এসেছে। মাইনে সে তা জানে না, দুবেলা রেঁধে দিয়ে যাবে কিন্তু খাবে না। কথা হইল, সে বলছে আমি দুবেলা রান্না করে দিয়ে যাব, বাট আমি খাবো না। কে বলছে? যেই মহিলা কাজ করার জন্য এসছে, তার যে মমতা, তার নাম যে তিনি বললেন যে মমতা, এই মমতা দুবেলা রান্না করে দিয়ে যাবে, বাট খাবে না। ঠিক আছে, তারপরে ১৫ টাকা মাইনে ঠিক হলো। কত টাকা? তাহলে মমতাদির মাইনে কত টাকা ঠিক হলো? ১৫ টাকা। মমতাদির মাইনে কত টাকা ঠিক হলো? ১৫ টাকা। মমতাদির মাইনে কত টাকা ঠিক হলো? ১৫ টাকা। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপর সে বোধ হয় টাকা ১২ আশা করেছিল। সে মনে করেছিল যে আমি এখানে কাজের জন্য এসে ১২ টাকা পাবো হয়তো। কৃতজ্ঞতায় দু চোখ সজল হয়ে উঠল, কিন্তু সমস্তটুকু কৃতজ্ঞতা সে নীরবেই প্রকাশ করলো, কথা কইল না। মানে ঠিক আছে, মানে একটা কৃতজ্ঞতা প্রকাশ করলো, বাট সেটা সে বুঝাইল না। ঠিক আছে, এমন কিছু। মা বললেন আচ্ছা তুমি কাল সকাল থেকে এসো। সে মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে তৎক্ষণাৎ চলে গেল। আমি গেটের কাছে তাকে পাকড়াও করলাম, মানে তাকে ধরলাম, তাকে ঘেরাও করলাম। শোনো, এখনই যাচ্ছ কেন? রান্নাঘর দেখবে না? আমি দেখিয়ে দিচ্ছি, এসো। তার মানে লেখক বলছে তুমি আসছো, চলে যাচ্ছ, রান্নাঘর কি দেখবে না? কাকে প্রশ্ন করছে? মমতাকে প্রশ্ন করছে। ওকে, তারপর দেখি কাল দেখবো। কে বলছে? মমতা বলছে না কাল দেখবো, আজকে না। বলে সে ১ সেকেন্ড দাঁড়াইলো, একটু দাঁড়ায়নি, আমায় তুচ্ছ করে দিয়ে চলে গেল। ওকে আমার ভালো লেগেছে। তাহলে মমতাকে লেখকের ভালো লেগেছে। ঠিক আছে, এখানে সেটি বলা হচ্ছে। ভালো লেগেছে বলতে কেমন? যে তার আচার আচরণ, হ্যাঁ, মানুষ হিসেবে তার ভালো লেগেছে। না, ও আমাদের ঘরে কাজ করবার জন্য পারফেক্ট, এরকম মানুষটা ভালো, এরকম কিছু একটাকে ওর সঙ্গে ভাব করতে ব্যস্ত হয়ে উঠেছিলাম। তবু আমি ক্ষুণ্ণ হয়ে মার কাছে গেলাম, একটু বিস্মিত হয়েও। যার অমন মিষ্টি গলা, চোখে মুখে যার উপচে পড়া স্নেহ, তার ব্যবহার এমন রূঢ়। ওই যে বললো তুমি রান্নাঘরটা দেখবে না, বলছে কাল দেখবো না, কাল দেখবো বলে মানে সেকেন্ডের মধ্যে চলে গেল। মানে এটা দেখে লেখকের কেমন জানে লাগলো যে যার এত সুন্দর গঠন, যার এত স্নেহমাখা কথা, সে এত রূঢ় ব্যবহার করলো আমার সাথে।
সে ভাবছে, সে বলছে। ওকে, মা বললেন পিছনে ছুটেছিলে বুঝি ভাব করতে? মা বললেন যে ভাব করতে ওই মেয়ের পেছনে গিয়েছিলে বুঝি? কাকে বলছে? লেখককে বলছে। ভাবিস না, তোকে খুব ভালোবাসবে। মা বলছেন ভাবিস না, তোকে খুব ভালোবাসবে। যেই মেয়ে কাজ করার জন্য আসবে বলেছিল সে তোকে খুব ভালোবাসবে। বারবার তোর দিকে এমন করে তাকাচ্ছিল, শুনে খুশি হলাম। মানে মা বলছে, মানিকের মা বলছে, লেখকের মা বলছে বারবার তোর দিকে এমনভাবে তাকাচ্ছিল, এটা শুনে লেখক ভারী খুশি। আমার দিকে তাকাচ্ছিল এরকম, মানে ওকে। তারপর থেকে রাধুনী পথ প্রার্থীর স্নেহ সেদিন অমন কাম্য মনে হয়েছিল, কেন বলতে পারে না। তারপর পরদিন সে কাজে এলো, এরপর দিন সে ঠিকঠাক মতো কাজে চলে এসলো। নীরবে নতমুখে কাজ করে গেল, সে বিষয়ে উপদেশ পেল। যে বিষয় উপদেশ পেল পালন করলো, যে বিষয় উপদেশ পেল না নিজের বুদ্ধি কাটিয়ে সুন্দরভাবে সম্পন্ন করলো, অনর্থক প্রশ্ন করলো না, নির্দেশের অভাবে কোনো কাজ ফেলে রাখলো না। সে যেন বহুদিন এ বাড়িতে কাজ করছে বিনা আড়ম্বরে, এমন নিখুঁত হলো তার কাজ। সে এমনভাবে কাজ করছে মনে হচ্ছিল সে আমাদের ঘরের প্রত্যেকটা কোণা চিনে, সব কিছু চিনে, এমনভাবে কাজ করছে মনে হচ্ছে সে অনেক দিন ধরেই আমাদের ঘরে কাজ করে। এরপরে স্লাইড আমরা চলে যাই। কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা দেখে সকলে তো খুশি হলেন। কাজের এত মসৃণতা, এত সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ। মার ভবিষ্যৎবাণী সফল করে সে যে আমায় খুব ভালোবাসবে তার কোনো লক্ষণ না দেখে আমি হলাম ক্ষুণ্ণ। যে মা কালকে বলেছিল যে তোকে খুব ভালোবাসলে, এটার কোনো লক্ষণ না দেখে লেখক খুব ক্ষুণ্ণ হলেন। দুবার খাবার জল চাইলাম, তাহলে লেখক কয়বার খাবার জল চাইলেন? দুইবার খাবার জল চাইলাম। 4-5 বার রান্নাঘরে গিয়ে দাঁড়ালাম, কিন্তু কিছুতেই সে আমায় ভালোবাসলো না। সে আহ্লাদ পাওয়ার জন্য অনেক চেষ্টা করছে, বাট পাচ্ছে না, বরং রীতিমতো অপেক্ষা করলো। শুধু আমাকে নয়, সকলকে, কাজগুলোকে সে আপনার করে নিজের মতো করে কাজ করছে। নিজের মনে হচ্ছে এগুলো আমার কাজ, এগুলো আমার নিজের কাজ, এভাবেই সে কাজ করছে। মানুষগুলির দিকে ফিরেও থাকালো না। মার সঙ্গে মৃদু স্বরে 2-1টি দরকারি কথা বলা ছাড়া, ছটা থেকে বেলা, এই যে মার সাথে 2-1টি দরকারি কথা বলা ছাড়া 6টা থেকে বেলা 10:30 অবধি একবার কাশির শব্দ পর্যন্ত করলো না। তাহলে কটা থেকে কটা? এই যে 6টা থেকে বেলা 10:30, 6টা থেকে বেলা 10:30 পর্যন্ত সে কাজ করলো, অথচ একটা কাশির শব্দও করলো না। সে যেন ছায়াময়ী মানবী, ছায়ার মতো লালিমার ঐশ্বর্যে মহিষী, কিন্তু ধরা ছোঁয়ার অতীত শব্দহীন, অনুভূতিহীন, নির্বিকার। সে তার মধ্যে একটা স্নেহময় একটা লালিমা, এরকম ভালোবাসা, আদর, যত্ন, এরকম কিছু একটা, বাট সে হচ্ছে অতীত শব্দহীন, অনুভূতি নির্বিকার, অনুভূতিহীনের মতো। তার মধ্যে অনেক কিছু আসে বা অনেক কিছু আছে, বাট হচ্ছে সে কি অনুভূতিহীন, নির্বিকার। ওকে, এরপর স্লাইডে চলে যাই। রাগ করে আমি স্কুলে চলে গেলাম। লেখক রাগ করে ফেললো যে আমি এত ভাব করার চেষ্টা করলাম, এত কথা বলার চেষ্টা করলাম, সে আমার সাথে কথা বলবো না, তার সাথে কথাই বলবো না, এরকম লেখক রাগ করে কোথায় চলে গেল? স্কুলে চলে গেল। সে কি করে জানবে মাইন্ড করা রাধুনির দূরে থাকাটাই সকলেই তার কাছে আশা করছে না। তার সঙ্গে কথা কইবার জন্য বাড়ির ছোট কর্তা ছটফট করেছে। অর্থাৎ সে লেখক বলছে যে মমতা কেমন জানবে যে আমরা প্রত্যেকে তার সাথে কথা বলার জন্য ছটফট করছি, এমনকি ঘরের ছোট কর্তা আমি পর্যন্ত ছটফট করছি, এটা লেখক মমতাদি কিভাবে জানবে? লেখক বলছেন সপ্তাহখানেক নিজের নতুন অবস্থায় অভ্যস্ত হয়ে যাওয়ার পর সে আমার সঙ্গে ভাব করলো। তাহলে কতদিন পরে? সপ্তাহখানেক পরে লেখকের সাথে কথা বলা শুরু করলো, ভাব করা শুরু করলো। ওই যে লেখকের মা ভবিষ্যৎবাণী করেছিল তোকে খুব ভালোবাসবে মমতা, সেটি শুরু হলো। এরপরে স্লাইড দেখি। বাড়িতে সেদিন কুটুম এসেছিল, সঙ্গে এনেছিল 1 গাদা রসগোল্লা আর সন্দেশ। তাহলে কুটুম এসেছিল, সেই কুটুম কি এনেছিল? সাথে রসগোল্লা আর সন্দেশ এনেছিল 1 গাদা। প্রকাশ্য ভাগটা প্রকাশ্যে খেয়ে ভাড়ার ঘরে গোপন ভাগটা মুখে পুরে চলেছি। কোথা থেকে সে এসে খপ করে ধরে ফেললো। সে ভাগেরটা, ওই যে কুটুম সন্দেশ এনেছিল, রসগোল্লা এনেছিল, লেখক নিজের ভাগেরটা খেয়েছে, আবার চুরি করেও খাচ্ছে। ঠিক সে সময় মমতা তাকে খপ করে সে ধরে ফেলেছে।
কি কাচ্ছিস চুরি করে, এরকম কিছু একটা। ঠিক আছে, রাগ করে মুখের দিকে তাকাতে সে এমনভাবে হাসলো যে লজ্জা পেলাম। ঠিক তখন মানে মানে যখন মানে চুরি করে কিছু একটা খাচ্ছে লেখক, যখন সে খপ করে ধরে ফেললো, লেখকের মাথা গরম, মানে লেখকের মাথা গরম হয়ে গেল, মানে কিছু মানে গরম হয়ে গেল। এই গরম হয়ে যখন লেখক যখন মমতার দিকে তাকালো, তখন মমতা এমনভাবে একটা হাসি দিল, সে আর একদম নরম হয়ে গেল, লেখক একদম নরম হয়ে গেল সেটা দেখে। এখানে সেটাই বলা হচ্ছে। দরজার বলল, মমতা বলল লেখককে, দরজার পাশ থেকে দেখছিলাম। লেখক বলল মমতাকে, দরজার পাশ থেকে দেখছিলাম আর কটা খাচ্ছ গুনছিলাম। মানে দেখতেছি তুমি কয়টা খাচ্ছ, আর মানে গুনতেছি কয়টা খাচ্ছ তুমি। মা খেয়েছে তাতেই বোধ হয় অসুখ, যা খেয়েছো তাতে বোধ হয় অসুখ হবে, আর খেয়েও না। কেমন মানে একদম আহ্লাদ দিয়ে, স্নেহ দিয়ে, মায়া দিয়ে, দরদ দিয়ে বলছি, অনেক খেয়েছো আর খেয়েও না, অসুখ হবে তোমার, সমস্যা হতে পারে। এমন কথা শুনলে লেখক কি আর থাকতে পারে? কোনো এক রমণী বলছি বলে কথা। এরপরে আমরা চলে যাই ভর্ৎসনা নয়, আবেদন। মার কাছে ধরা পড়লে বকুনি খেতাম, এক খাবলা খাবার তুলে নিয়ে ছুটে পালাতাম। এর আবেদনে হাতের খাবার ফেলে দিতাম। সে বলল, লক্ষ্মী ছেলে এসো জল খাবে। মহিলাটা বলছে লেখককে, মমতা বলছে আর কেউ না, সমস্যা হবে, লক্ষ্মী ছেলে, ভালো ছেলে। এমন আল্লাহওয়ালা কথা শুনলে, আদরওয়ালা কথা শুনলে কি কেউ আর থাকতে পারে? এরপর স্লাইডে আমরা চলে যাই। বাড়ির সকলে কুটুম নিয়ে অন্যত্র ব্যস্ত ছিল। মানে সকলে কুটুম এসেছে, সন্দেশ আর রসগোল্লা এনেছে, সবাই তাকে নিয়ে, মেহমান এসেছে, সবাই তাকে নিয়ে ব্যস্ত। জল খেয়ে আমি রান্না করে আসন পেতে তার কাছে বসলাম। ঠিক আছে, এতদিন তার গম্ভীর মুখই শুধু দেখেছিলাম। তাহলে লেখক মমতাদির এতদিন শুধু কি দেখেছিল? গম্ভীর মুখটাই দেখেছে। আজ প্রথম দেখলাম সে নিজের মনে হাসছে। আজ প্রথম মমতাদি লেখকের ঘরে কাজ করার সময় হাসছে এবং তাদের ঘরে হাসছে। আমি বললাম বামুন্দি, সে চমকে হাসি বন্ধ করলো। সে হাসছে। লেখক যখন বামুন্দি বললো, সে তমকে মানে একদম হাসি বন্ধ করে ফেললো। এমনভাবে আমার দিকে তাকালো যেন আমি তাকে গাল দিয়েছি। বুঝতে না পেরেও অপ্রতিভীত হলাম, মানে অপ্রস্তুত। এখানে অপ্রস্তুত, অপ্রতিভ মানে হচ্ছে অপ্রস্তুত হলাম। মানে যখন বামুন্দি বলেছে তখন যে মমতাদি হাসছে, তার হাসি বন্ধ হয়ে গেল। ঠিক আছে, মনে হচ্ছে যে লেখক সেই মমতাদিকে গালি দিয়েছে, এরকম কিছু, মানে এরকম অবস্থা হয়ে গেল। কি হলো বামুন্দি? লেখক জিজ্ঞেস করছে যে কি হলো বামুন্দি। সে এদিক ওদিক তাকালো, ডালে খানিকটা নুন ফেলে দিয়ে এসে হঠাৎ আমার গা ঘেঁষে বসে পড়লো। মানে মমতাদি একটু এদিক সেদিক তাকায়, লেখকের পাশে এসে বসলো। ঠিক আছে, গম্ভীর মুখে বলল, আমায় বামুন্দি বলো না খোকা, আমায় বামুন্দি বলো না খোকা, শুধু দিদি বলো। তোমার মা রাগ করবেন দিদি বললে? মানে একটা কাজের মেয়ে, তাকে দিদি বলতে বলছে। তো এখন মমতা জিজ্ঞেস করছে, দিদি বললে কি তোমার মা রাগ করবে? কাকে জিজ্ঞেস করছে? লেখককে জিজ্ঞেস করছে, মানিককে জিজ্ঞেস করছে। বুঝতে পেরেছ? আমি মাথা নাড়ালাম। লেখক মাথা নাড়িয়ে বলল, আমার মা রাগ করবে না, তোমাকে আমি দিদি বলেই ডাকবো। লেখক সম্মতি জানালেন। সে ছোট এক নিঃশ্বাস ফেলে আমাকে এত কাছে টেনে নিল যে আমার প্রথম ভারী লজ্জা করতে লাগলো। যে ছোট ভাই হলেও তাকে যখন প্রথম মানে আহ্লাদ করছে, আদর করছে, হ্যাঁ, ছোট ভাই স্নেহ করছে, তখন তার আনিজি লাগছিল, সে লজ্জা পেল। বিষয়টা এমন। তারপর কিছুক্ষণ আমাদের যে গল্প চলল, সে অপূর্ব কথোপকথন মনে করে লিখতে পারলে সাহিত্যে না হোক আমার কাছে সবচেয়ে মূল্যবান লেখা হয়ে উঠত। লেখক বলছেন, এই মুহূর্তটা যদি লিখে রাখতাম অথবা লেখা যায়, কত চমৎকার একটা অনুভূতি, কত চমৎকার একটা কম্বিনেশন। লেখক বলছেন যে এটা যদি লিখে রাখা যায়, অথবা এই সবচেয়ে মানে যদি লিখে রাখা যায় তো এটাই সবচেয়ে মূল্যবান হয়ে উঠত। লেখক বলছেন, হঠাৎ মা এলেন। হঠাৎ ওই অবস্থার মধ্যে মায়ের প্রবেশ। ঠিক আছে, হঠাৎ মা এলেন। সে দু হাতে আমাকে এরকম জড়িয়ে ধরেছিল, হাত ছড়িয়ে ধরা পড়া চোরের মতো হঠাৎ বিব্রত হয়ে উঠল। দু চোখে ভয় দেখা দিল, কিন্তু সে মুহূর্তের জন্য পরক্ষণে
আমার কপালে চুম্বন করে মাকে বলল, এত কথা কইতে পারে আপনার ছেলে? যখন ওই কাজের মেয়ে মমতা এবং লেখক মানে বসে পাশাপাশি গল্প করছিলেন, হ্যাঁ, তখন হঠাৎ মা আসলেন। মা আসাতে ওই মমতা একটু বিব্রত বোধ করলেন, আনইজি ফিল করলেন। মানে এখন বিষয়টাকে এড়ানোর জন্য মমতা বলছেন যে আপনার এত কথা কইতে পারে আপনার ছেলে? লেখকের মাকে জিজ্ঞেস করছে, এই যে এত কথা কইতে পারে, এত কথা কইতে পারে আপনার ছেলে? তখন বুঝিনি, আজ বুঝি স্নেহে যে আমায় আদর করেনি। তখন বুঝিনি, আজ বুঝি স্নেহে সে আমায় আদর করেনি। নিজের গর্ব প্রতিষ্ঠার লোভে মা যদি বলতেন, খোকা উঠে আয়, যদি কেবল মুখ কালো করে সরে যেতেন, পরদিন সে আর আসতো না। 15 টাকার খাতিরেও নয়, স্বামী পুত্রের অনাহারের তাড়নাতেও নয়। মানে যদি তখন সে মুহূর্তে মা কোনো কটু কথা বলতেন, তখন সে 15 টাকার মাইনের জন্য আসতেন না, পরিবারের যে অনাহার রয়েছে তার জন্যও আসতেন না। তার মানে সে একজন ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা, সে একজন ব্যক্তিত্ব সম্পন্ন রমণী, ঠিক আছে? মা হাসলেন, বললেন, ওরকমই সারাদিন বক বক করে বেশি আস্কারা দিও না, জ্বালিয়ে মারবে। মানে সে মা বলছেন, মা জিনিসটাকে খুব সুন্দর করে হ্যান্ডেল করছেন। এখানে কিন্তু সেই বিষয়টা ফুটে উঠেছে এই লাইনে, যে তুমি তাকে আস্কারা দিও না, বেশি আদর করিও না, জ্বালিয়ে মারবে। মা চলে গেলেন। তার দু চোখ দিয়ে দুপুটো দুর্বোধ্য রহস্য টপ টপ করে জোরে ঝরে পড়ল। মানে তার মাই এসব বলার পরে যে মানুষগুলো কত ভালো, মানে ওই মহিলার মনে কাজ করছে যে মানুষগুলো কত ভালো, মানে এটা ফিল করে তার চোখ থেকে টপ করে পানি পড়ছে। মা অপমান করলে তার চোখ হয়তো শুকনো থাকতো, সম্মানে চোখের জল ফেলতো। মা অপমান করলে তার চোখ হয়তো শুকনোই থাকতো, সম্মানে চোখের জল ফেললো। সে সম্মানের আগাগোড়া করুণা উদয়া মাখা ছিল, সেটা বোধ হয় তার সইল না। মানে হচ্ছে মা চাইলে কিন্তু বকাঝকা করতে পারতেন, কিন্তু সেটা করেনি, সে সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন। এই জিনিসটা মমতার প্রচুর ভালো লেগেছে। সেটা লিখেছেন কে? লেখক। প্রকাশ করছেন কে? লেখক। 3-4 দিন পরে তার গালে 3টে দাগ দেখতে পেলাম। তাহলে তার গালে, এই লাইনটা গুরুত্বপূর্ণ, 3-4 দিন পর তার গালে কয়টা দাগ দেখা গেল? 3টা দাগ দেখা গেল। মনে হয় আঙ্গুলের দাগ। মাস্টারের চড় খেয়ে একদিন অবনীর গালে যেরকম দাগ হয়েছিল তেমনই। আমি এখানে আরেকটা চরিত্র আসলে সেটা হচ্ছে অবনী, প্রশ্ন কিন্তু আসতে পারে যে কোন চরিত্র মমতাদি গল্পে উপস্থিত, এরকম প্রশ্ন আসতে পারে। তারপর 1, 2, 3 দিতে পারে, প্রশ্ন দিতে পারে। তো এর জন্য গল্পের চরিত্রগুলো মনে রাখবা, অথবা অবনী কোন গল্পের চরিত্র, এরকম প্রশ্ন আসতে পারে। যে মমতাদি শুভা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ, নিম গাছ, ঠিক আছে, এরকম দিতে পারে। তাহলে মানে তার গালে, অর্থাৎ মমতার গালে 3টা আঙ্গুলের দাগ। মনে হচ্ছে মাস্টার মশাই যে অবনীকে যেভাবে মারে সেরকম দাগ। কে বলছেন? লেখক বলছেন। আমি ব্যস্ত হয়ে প্রশ্ন করলাম, তোমার গালে আঙ্গুলের দাগ কেন? কে চড় মেরেছে? লেখক জিজ্ঞেস করছে আহ্লাদের সাথে, কিরে তোমার গায়ে মানে আঙ্গুলের চড়ের দাগ কেন, আঙ্গুলের দাগ কেন, কে মেরেছে? প্রশ্ন করছেন লেখক। কাকে? মমতাকে প্রশ্ন করছেন। সে চমকে গালে হাত চাপা দিয়ে বলল, ধুর। সে চমকে গালে হাত চাপা দিয়ে বলল, দূর। তারপর হেসে বলল, আমি নিজে মেরেছি। কাল রাত্রে গালে একটা মশা বসা ছিল, খুব রেগে। মানে এটা শোনার পর মমতা বলতে, ধুর, এটা মানে কালকে মশা বসা ছিল, আমি মেরেছিলাম, খুব রেগে। মমতা এই জিনিসটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বিষয়টাকে। এরপরে মশা মারতে গালে চড় বলে আমি খুব হাসলাম। এটা শুনে লেখক খুব হাসল। সেও প্রথমটা আমার সঙ্গে হাসতে আরম্ভ করে গালে হাত ঘষতে আনমনা ও গম্ভীর হয়ে গেল। তার মুখ দেখে আমারও হাসি বন্ধ হয়ে গেল। চেয়ে দেখলাম ভাতের হাঁড়ির বুদবুদ ফাটা বাষ্পে কি দেখে যেন তার চোখ পলক হারিয়েছে, নিচের ঠোঁট দাঁত কামড়ে ধরেছে, বেদনায় মুখ হয়েছে কালো। তারপর সন্দিগ্ধ
হয়ে বললাম, তুমি মিথ্যে বলছো দিদি, তোমায় কেউ মেরেছে। কেউ হঠাৎ কাঁদ কাঁদ হয়ে সে হঠাৎ হঠাৎ অর্থাৎ কে মমতাদি হঠাৎ কাঁদ কাঁদ হয়ে বলল, না ভাই না, সত্যি বলছি, কে মারবে? মমতাদি প্রশ্ন করছে, আমাকে কে মারতে পারে, কে মারবে? কাকে? লেখককে প্রশ্ন করছে। এই প্রশ্নের জবাব খুঁজে না পেয়ে আমাকে চুপ করে থাকতে হলো। তখন কি জানি তার গালে তার গালে ছড় মারার অধিকার একজন মানুষের 18 আনা আছে। 18 আনা আছে মানে তার স্বামীর কি তাকে মারার অধিকার, মানে মমতাদিকে মারার অধিকার তার স্বামীর 18 আনা আছে, এটা বলা হচ্ছে। কিন্তু চট যে কেউ একজন মেরেছে সে বিষয়ে আমার সন্দেহ গুছল না, মানে কেউ একজন তাকে মেরেইছে। লেখক বলছেন যে কেউ একজন তাকে মেরেছে, এটা নিঃসন্দেহে আমি বলতে পারি। তারপর শুধু দাগ নয়, তার মুখে চোখের ভাব, তার কথার সুর সমস্ত আমার কাছে ও কথা ঘোষণা করে দিল। বিবর্ণ গালে 3টা রক্তবর্ণ দাগ দেখতে দেখতে আমার মন খারাপ হয়ে গেল। আমি গালে হাত বুলিয়ে দিতে গেলাম, কিন্তু সে আমার হাতটা টেনে নিয়ে বুকে চেপে ধরলো, চুপি চুপি বলল, কারো কাছে যা পাই নাই তুমি তা দেবে কেন? মানে তাকে কেউ ভালোবাসে না, তাকে কেউ স্নেহ করে না, তার দুঃখ সুখ এগুলো কেউ বোঝার চেষ্টা করে না, তার দুঃখ সুখের সাথী কেউ হতে চায় না। জীবন তো চলে দুঃখ সুখের তরি বেয়ে, সেই তরির সাথী কেউ হতে চায় না। জীবন চলে দুঃখ সুখের তরি বেয়ে, শুধু মমতাদি নয়, তোমার আমার সবার। কিন্তু এই দুঃখ সুখের তরি যে বয়ে যে জীবনটা চলে, তখন সাথী কাউকে না কাউকে থাকতে হয়, তখন মনে হয় আমাদের জীবনটা সার্থক। তাই সেই সার্থকতা অভাব অনুভব করছেন কে? মমতাদি, যে আমার এই দুঃখ সুখের তরি আমার জীবনটা যে দুঃখ সুখের তরি বয়ে চলছে, এখানে আমার সাথে কেউ নেই, আমার সাথে কেউ ছিল না, আমাকে কেউ এই মুহূর্তটা উপহার দিইনি, তুমি কেন দেবে? কে বলছেন? মমতাদি বলছেন। কাকে বলছেন? লেখককে বলছেন। ঠিক আছে, যখন লেখক তার গালে হাত বুলিয়ে দিচ্ছিলেন, চোখে হাত বুলিয়ে দিচ্ছিলেন, তখন মমতা বলছেন কাকে? লেখককে। এরপরে আমি অবাক হয়ে বললাম, কি দিলাম আমি? লেখক বলছেন যে কি দিলাম আমি? এই প্রশ্নের জবাব পেল না। হঠাৎ সে তরকারি নামাতে ভারী ব্যস্ত হয়ে পড়ল। পিঁড়িতে বসা মাত্র খোপা খুলে পিঠ ভাসিয়ে একরাশ চুল মেঝে পর্যন্ত ছড়িয়ে পড়ল। কি একটা অন্ধকার রহস্যের আড়ালে সে যেন নিজেকে লুকিয়ে ফেলল। মানে পিঁড়িতে মানে হচ্ছে বসার, রান্নাবান্না করার সময় আমাদের ঘরের মহিলারা মেয়েরা যেটার উপর বসে আর কি, সেটাকে বলে পিঁড়ি বলে। ঠিক আছে, এরপর পিঁড়িতে বসার সাথে সাথে তার কুপা খুলে গেল, চুলগুলো মেঝে পর্যন্ত, এই যে তার চুলগুলো একরাশ চুল মেঝে পর্যন্ত ছড়িয়ে পড়লো। ঠিক আছে, এটা এখানে বলা হচ্ছে। এরপরের অংশে আমরা যাই। রহস্য বই কি? রহস্য ছাড়া আর কি? বই মানে হচ্ছে ছাড়া, ও রহস্য ছাড়া আর কি? গালে চড়ের দাগ, চিরদিন যে ধৈর্যময়ী ও শান্ত, তার ব্যাকুল কাতরতা ফিস ফিস করে ছোট ছেলেকে শোনানো, কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন? বুদ্ধির পরিমাণের তুলনায় এর চেয়ে বড় রহস্য জীবনে কখনো দেখা দেয়নি। ভেবেচিন্তে আমি তার চুলগুলো নিয়ে বেনি পাকাবার চেষ্টা আরম্ভ করে দিলাম। আমার আশা পূর্ণ হলো। সে মুখ ফিরিয়ে হেসে রহস্যের গুমটা খুলে সহজ মানুষ হয়ে গেল। এখন লেখক তার খোপা যেহেতু খুলে গেছে, লেখক পেছনে গিয়ে তার বেনি বেঁধে দিল চুলগুলোর। তখন মমতা দিয়েও সহজ হয়ে গেল, মানে ঠিক আছে বেঁধে দিক, এরকম একটা ব্যাপার। বিকালে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার বরের চাকরি হলে তুমি কি করবে? লেখক জিজ্ঞেস করে যে তোমার বরের চাকরি হয়ে যায় তুমি কি করবে? তুমি কি করতে বলো? কে বলছেন? মমতা বলছেন। যেখানে প্রশ্নটা লেখক মমতাকে করেছেন, মমতা বলছেন তুমি কি করতে বলো? হরির লুট দেবে না তোমার সন্দেশ, হরির লুট দেবে না তোমার সন্দেশ খাওয়াবো। এরপরে স্লাইডে আমরা চলে যাই। ধ্যাৎ, আমি তা বলছি না। লেখক বলছেন, ধ্যাৎ, আমি তা বলছি না মোটেও। তোমার বরের চাকরি নেই বলে আমাদের বাড়িতে কাজ করছো, তা তো চাকরি হলে করবে না। বলছে তোমার বরের চাকরি নেই তাই তুমি আমাদের বাড়িতে কাজ করছো, চাকরি হলে তো কাজ করবে না। লেখক বলছেন, সে হাসলো, করব, এখন করছি যে। তার মানে এখানে যেটা আমরা বুঝতে পেরেছি, তা এখন এই মুহূর্তে তার স্বামীর চাকরি হয়েছে। তো
তোমার বরের চাকরি হয়েছে হয়েছে বলে সে গম্ভীর হয়ে গেল। এটা শুনে সে গম্ভীর হয়ে গেল। আহা, স্বামীর চাকরি নেই বলে ভদ্রলোকের মেয়ে কষ্ট করেছে। পাড়ার মহিলাদের কাছে মার এই মন্তব্য শুনে মমতাদির বরের চাকরির জন্য আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠেছিলাম। তার চাকরি হয়েছে শুনে পুলকিত হয়ে মাকে সংবাদটা শুনিয়ে দিলাম। মানে মমতার স্বামীর চাকরি হয়েছে, এটা শুনে লেখক খুশি হয়ে তার মাকে জানালো যে মমতার দিদির কি হয়েছে, বরের চাকরি হয়েছে। এরপরের স্লাইড আমরা চলে যাই। মা তাকে ডেকে পাঠালেন, তোমার স্বামীর চাকরি হয়েছে? মা ডাকলেন, মমতা ডাকলেন, বললেন যে তোমার বরের চাকরি হয়েছে কি? সে স্বীকার করে বলল হয়েছে, বেশি দিন নয়, ইংরেজি মাসের 1 থেকে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। কখন থেকে মমতার স্বামীর চাকরি হয়েছে? ইংরেজি মাসের 1 থেকে। মা বললেন, অন্য লোক ঠিক করে দিতে পারছে না বলে তুমি কাজ মা বললেন অন্য লোক ঠিক করে দিতে পারছো না বলে তুমি কি কাজ ছেড়ে দিতে ইতস্তত করছো? তার কোনো দরকার নেই। আমরা তোমায় আটকে রাখবো না। তোমার কষ্ট দূর হয়েছে, তাতে আমরাও খুব সুখী। তুমি ইচ্ছে করলে এবেলায় কাজ ছেড়ে দিতে পারো, আমাদের অসুবিধা হবে না। তার চোখে জল এলো, সে বলল আমি কাজ করব। তোমার বরের চাকরি হয়েছে। লেখকের মা বলছেন, তাহলে তুমি কেন চাকরি করবা? তোমার বরের চাকরি হয়েছে, এটা শুনে আমরাও খুশি। তুমি চাইলে কাজ ছেড়ে দিতে পারো, সমস্যা নেই। লেখকের মা বলছেন। এরপরে স্লাইড। মা বললেন, স্বামীর চাকরি হয়েছে তবু? সে বলল, তার সামান্য চাকরি তাতে কুলবে না মা। মমতা বলছেন, তার সামান্য বেতনের চাকরি চলবে না আমাদের সংসার, কাজ আমি চালিয়েই যাব। কে বলছেন? মমতা বলছেন। আমায় ছাড়বেন না, আমায় ছেড়ে দিবেন না। আমার কাজ কি ভালো হচ্ছে না যে আপনি আমাকে চলে যেতে বলছেন? আমি কাজ করছি, এগুলো কি ভালো হচ্ছে না? কে মমতা প্রশ্ন করছেন লেখকের মাকে। মা ব্যস্ত হয়ে বললেন, অমন কথা তোমার শত্রু বলতে পারবে না মা। সেজন্য নয়, তোমার কথা ভেবেই আমি বলছিলাম, তোমার উপর মায়া বসেছে, তুমি চলে গেলে আমাদেরও কি ভালো লাগবে? সে একরকম পালিয়ে গেল। আমি তার পিছু নিলাম। রান্নাঘরে ঢুকে দেখলাম সে কাঁদছে। আমায় দেখে চুপ মুছলো, আচমকা বলল, মিথ্যে বললে কি হয় খোকা? মিথ্যে বললে কি হয় জানতাম। বললাম, পাপ হয়। গরু নিন্দা বাঁচাতে মিথ্যা বললে? এখন লেখকের মায়েরা সব কথা শুনে সে চলে গেল। ওখান থেকে চলে গিয়ে রান্নাঘরে কাঁদছে। ঠিক আছে। এরপরে এটা জানতাম না, গরু নিন্দা পাপ, মিথ্যা বলা পাপ, কোনটা বেশি পাপ সে জ্ঞান আমার জন্মায়নি। কিন্তু না জানা কথা বললেও সান্ত্বনা দেওয়া চলে দেখে বললাম, তাতে একটু ভাব হয়নি। সত্যি কাঁদছো কেন? তখন তার চাকরি 1 মাস বোধহয় পূর্ণ হয়নি। একদিন স্কুল থেকে বাড়ি ফেরবার সময় দেখলাম জীবনময়ের গলির মোড়ে ফেরিওয়ালার কাছে কমলা লেবু কিনছে। তাহলে থেকে এই মমতাদি কমলা লেবু কিনেছিল? জীবনময়ের গলির মোড়ে ফেরিওয়ালার কাছ থেকে। এরপর স্লাইড একটু দেখে আসবো। সঙ্গে নেবার ইচ্ছে নেই, ঠের পেয়েও ওর একরকম জোর করেই বাড়ি দেখতে গেলাম। মমতাদির কি নেই, ইচ্ছে নেই লেখককে নিয়ে যাওয়ার। এরপরে সে জোর করে গেল। লেখক 2টি লেবু কিনে আমাকে সঙ্গে নিয়ে এসে গলিতে ঢুকলো। তাহলে কয়টি লেবু নিল? 2টি লেবু নিল। কয়টি লেবু নিল? 2টি লেবু নিল। এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমাকে সঙ্গে নিয়ে এসে গলিতে ঢুকলো। বিশ্রী নোংরা গলিটা কেমন? খুবই বিশ্রী নোংরা। কে যেন ঠাট্টা করে এই জমালয়ের পটটার নাম জীবনময় লেন রেখেছিল। গলিটা আস্ত ইট দিয়ে বাঁধানো, পায়ে পায়ে ক্ষয় হয়ে গেছে। দুদিকের বাড়ির চাপা অন্ধকার, এখানে ওখানে আবর্জনা জমা করা, আর একটা দূষিত চাপা গন্ধ। আমি সংকুচিত হয়ে তার সঙ্গে চলতে লাগলাম। সে বলল, মনে হচ্ছে পাতালে চলেছে। না, কে বলছে পাতালে চলেছে? সে মনে হচ্ছে পাতালে চলেছ না? কাকে জিজ্ঞেস করছে? ওই যে মমতার সাথে যাচ্ছে, মমতা লেখককে জিজ্ঞেস করছে যে তুমি এই রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার কি পাতালে যাচ্ছি বলে মনে হচ্ছে না? এরকম প্রশ্ন করলো কে? মমতা। কাকে? লেখককে। 27 নম্বরের বাড়িটা দোতলা নিশ্চয়। তাহলে 27 নম্বরের বাড়িটা কেমন? দোতলা। কিন্তু যত দুঃখ দোতলা হওয়া সম্ভব। সদর দরজার পরেই ছোট একটি উঠান, মাঝামাঝি কাঠের প্রাচীর দিয়ে দুভাগ করা। নিচের ঘরের সংখ্যা বোধ হয় 4। তাহলে নিচের ঘরের সংখ্যা কত? 4। নিচের ঘরের সংখ্যা কত? 4। কারণ মমতাদি
আমায় যে ভাগে নিয়ে গেল সেখানে দুখানা ছোট ছোট খুঁটুরির বেশি কিছু আবিষ্কার করতে পারলাম না। ঘরের সামনে দুহাত চওড়া একটু রুয়াক মানে হচ্ছে বারান্দা, এক পাশে এক সিট করুগেট আয়রনের ছাদ ও ছটের বেড়ার অস্থায়ী রান্নাঘর। চটগুলো কয়লার ধোঁয়ায় কয়লার বর্ণ পেয়েছে, মানে চটগুলো মানে রান্না করতে করতে যে কালো ধোঁয়ায় বিবর্ণ হয়ে গেছে, কালো ধোঁয়ায় আশ্চর্য হয়ে গেছে, এর জন্য কয়লার মতো দেখাচ্ছে। সে আমাকে শোবার ঘরে নিয়ে গেল, নিয়ে গিয়ে ঢুকে বসালো। ঘরে দুটি জানালা আছে। ঘরে কয়টি জানালা আছে? দুটি জানালা আছে। ঘরে কয়টি জানালা আছে? দুটি জানালা আছে। এবং সম্ভবত সেই কারণেই শোবার ঘর করে অন্য ঘরখানার চেয়ে বেশি মান দেওয়া হয়েছে। শোবার ঘর করে অন্য ঘরের চেয়ে বেশি মান দেওয়া হয়েছে, কিন্তু জানালা দুটির কিন্তু এমন অবস্থা যে ভাল আলো যদি কিছু কিছু আসে, জানালাগুলো অবস্থা এমন যে কিছু কিছু আলো আসে, বাতাসে আসা যাওয়া একেবারে অসম্ভব। সুতরাং পক্ষপাতিত্বের যে খুব জোরালো কারণ ছিল তা বলা যায় না। সংসারের সমস্ত জিনিসই প্রায় এক ঘরে ঠাঁই পেয়েছে, সব কম দামি শ্রীহীন জিনিস। এই শ্রীহীনতার জন্য সযত্নে গুছিয়ে রাখা সত্ত্বেও মনে হচ্ছে বিশৃঙ্খলার অন্ত নেই। মানে একটা ভাঙাচোরা ঘর, এখানে তুমি যতই সুন্দর করে জিনিসগুলো সাজিয়ে রাখো মনে হবে মানে হজবরল একটা অবস্থা, বিশৃঙ্খলা একটা অবস্থা। সেটাই বলছেন লেখক। এক পাশে বড় চৌকি মানে হচ্ছে খাট, তাতে গোটানো মলিন বিছানা, মানে বিছানাগুলো কি এক পাশ করা। ওকে, চৌকির তলে একটি চরকা আর ভাঙা বেতের বাস্কেট চুকে পড়ে। অন্তরালে হয়তো আরও জিনিস আছে, মানে ভেতরে হয়তো আরও জিনিস থাকতে পারে। ঘরের এক কোণে পাশাপাশি রক্ষিত দুটি ট্রাঙ্ক, দুটির রং দুটির রং চলে গেছে। একটির তালা ভাঙা, অন্য কোণে কয়েকটা মাজা বাসনের ঠিক ঊর্ধ্বে কোনাকুনি টাঙানো দড়িতে খান কয়েক কাপড়। এই দুই কোণের মাঝামাঝি দেওয়াল ঘেঁষে পাতা একটি ভাঙা টেবিল, আগাগোড়া দড়ির ব্যান্ডেজের জোরে কোনো মতো দাঁড়িয়ে আছে। মানে এখানে এই কথাটা তার ব্যান্ডেজের জোরে, মানে দড়ি দিয়ে মানে কোনো মতো তালি জোড়া লাগানো, এরকম কিছু একটা। ওকে, টেবিলে কয়েকটা বই খাতা, একটি অল্প দামি টাইম পিস, কয়েকটা ওষুধের শিশি, একটা মেরামত করা আরসি, কয়েকটা ভাঁজ করা সংবাদপত্র। এই সব টুকটাক জিনিস টেবিলের ঊর্ধ্বে দেয়ালের গর্তের তাকে কতকগুলি বই। টেবিলের ঊর্ধ্বে দেয়ালের গর্তের তাকে মানে দেয়ালের যে থাক ছিল ওইখানে কতগুলো কি আছে? বই আছে। মানে এখানে তার রুমের যে কেমন সেটার বর্ণনা দেওয়া হয়েছে। এরপর স্লাইডে আমরা চলে যাই। ঘরে আরেকটি জিনিস ছিল, একটি বছর পাঁচেকের ছেলে। তাহলে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে বছর পাঁচেকের ছেলে। ঘরে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে কেমন? সেটা একটা বছর পাঁচেকের ছেলে, মানে তার বয়স 5 বছর। চৌকিতে শুধু মাদুরের উপরে উপুর হয়ে শুয়ে সে ঘুমিয়েছিল। মমতাদি ঘরে ঢুকেই ব্যস্ত হয়ে ছেলেটির গায়ে হাত দিল। তারপর গোটানো বিছানার ভেতর থেকে ল্যাপ আর বালিশ টেনে বার করলো। সন্তর্পণে ছেলেটির মাথার তলে বালিশ দিয়ে ল্যাপ দিয়ে গা ঢেকে দিল। বলল, কাল সারা রাত পেটের ব্যথায় নিজেও ঘুমায়নি, আমাকেও ঘুমাতে দেয়নি। উনি তো রাগ করে তুমি লেবু খেলে না যে? ওই যে তাকে দেওয়ার পর একটা লেবু দেওয়া হয়েছিল, এখন প্রশ্ন করছে মমতা কাকে? মানিককে, যে তুমি যে লেবু খেলে না। ওকে, এরপর স্লাইড দেখি। আমি একটা লেবু খেলাম, তাহলে লেখক একটা লেবু খেলো। সে চুপ করে খাওয়া দেখে বলল, মুড়ি ছাড়া গড়ে কিছু নেই। মানে লেখক এটা খাচ্ছেন, লেবুটা খাচ্ছেন, এটা দেখে যে কে বলছেন, যে মমতা বলছেন মুড়ি ছাড়া কিছু নেই, দোকানের বিষু দেবো না, একটা লেবু খাওয়াতে তোমাকে ডেকে আনলাম। মানে কিছু নেই, দোকানে বিষু দিতে পারবো না, শুধু একটা লেবু খাওয়ানোর জন্যই তোমাকে ডেকে আনলাম। আমি বললাম, আরেকটা লেবু খাওয়াবো দিদি। এখন মানিক রিকোয়েস্ট করছে, লেখক রিকোয়েস্ট করছে যে আর দিদি আরেকটা লেবু দাও না, আরেকটা লেবু খাবো আমি। ঠিক আছে, সে হেসে লেবু দিল, কারণ কৃতার্থ হলাম। সবাই যদি তোমার মতো ভালোবাসতো, মানে একটু আহ্লাদের সাথে বললো, একটু আদরের সাথে বললো, দিদি একটা লেবু দাও না আমাকে। তো এটা দেখে মমতা খুবই খুশি হলেন। হ্যাঁ, বলছেন যে তোমার মতো যদি কেউ আমাকে ভালোবাসতো
ঘরে আলো বাতাসের দীনতা ছিল না। খানিক পরে সে আমায় বাইরে রোয়াকে মাদুর পেতে বসালো, কথা বলার সঙ্গে সংসারে কয়েকটা কাজও করে নিল। ঘর ঝাড় দিল, কড়াইয়ে মাজলো, পানি তুললো, তারপর মশলা বাটতে বসলো। হঠাৎ বলল, তুমি এবার বাড়ি যাও ভাই, তোমার খিদে পেয়েছে। যে লেবু একটা খেলো, আর একটা রিকোয়েস্ট করিলে সেটাও খেলো, এখন বলছে দেওয়ার মতো দোকানের বিষ নেই, ভাই তোমার খিদে পেয়েছে, তুমি এবার বাড়ি যাও। কে বলছেন? মমতা বলছেন। কাকে বলছেন? মানিককে বলছেন, অর্থাৎ লেখককে বলছেন। তাহলে আমাদের মূল গল্প এখানেই শেষ। এরপর এখানে শব্দার্থটিকে দেওয়া হয়েছে, এগুলো তোমরা ওই যে পড়ে নিবা। হরির লুট মানে হচ্ছে ছিটিয়ে দান করা, মানে ছিটিয়ে ছুটিয়ে থাকা, এরকম কিছু একটা। এরপর পাঠ পরিচিতি, এটা খুবই গুরুত্বপূর্ণ। সৃজনশীল বরংবার আমি বলছি, পাঠ পরিচিতিটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা গদ্য এবং পদ্যের জন্য পাঠ পরিচিতিটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি এটা ভালো করে বুঝতে পারো, তাহলে গ এবং ঘ অনায়াসে উত্তর করতে পারবা, খুব ভালো করে উত্তর করতে পারবা। গ এবং ঘর মধ্যে গল্প লিখতে হবে বিষয়টা এমন নয়, গল্পের যে মূল কথা, সার কথা, সেটাই কি করতে হবে, বলতে হবে। ওকে, এরপরে স্লাইড দেখি। এখানে অভ্যাস গড়, এখন মূল জায়গা, মানে ওখান থেকেও খুবই গুরুত্বপূর্ণ, গল্পের থেকে খুবই গুরুত্বপূর্ণ। গল্প পড়ে আসছো, তোমাকে গল্পটা ভালো করে বুঝে নেওয়ার জন্য, বুঝতো কি না এটা পরীক্ষা করবার জন্য তোমাকে এখানে এসে প্র্যাকটিস করতে হবে। মানিক বন্দ্যোপাধ্যায় কখন জন্মগ্রহণ করেন? তাহলে প্রথম প্রশ্ন, এটা এ সেকশন খুবই গুরুত্বপূর্ণ, আমি বারংবার বলছি। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায় কখন জন্মগ্রহণ করেন? আমরা পড়েছিলাম এখানে একদম প্রথম স্লাইডে, দেখো প্রথম স্লাইডে আমি একদম হাইলাইট করে দিয়েছিলাম। দেখো তো, আমি প্রথম স্লাইডে হাইলাইট করে দিয়েছিলাম, এই যে 1908। দেখেছো, এটা প্রশ্নে চলে আসলো, এটা হুবহু প্রশ্নে চলে এসেছে। তাহলে যেগুলো হাইলাইট করে দিয়েছি সেগুলো স্কিপ করার কোনো সুযোগ নেই। তাহলে উত্তর হবে 1908। এরপরের প্রশ্ন আমরা চলে যাই, কোন গ্রন্থ থেকে মমতাদি গল্পটি সংকলন করা হয়েছে? এটা পাঠ পরিচিতির মধ্যে আছে। এটা কোথায় আছে? পাঠ পরিচিতির মধ্যে, যে সরীসৃপ গ্রন্থ থেকে, সরীসৃপ গ্রন্থ থেকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সরীসৃপ গ্রন্থ থেকে একদম হাইলাইট করে দিয়েছে অন্য কালার দিয়ে, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরের প্রশ্ন আমরা চলে যাই, তাহলে উত্তর হবে কি? সরীসৃপ, উত্তর হবে সরীসৃপ। এরপরের প্রশ্ন, মমতাদির মুখ লাল হলো কেন? তোমাদেরকে মনেই আছে, আমি হাইলাইট করে দিয়েছিলাম, তাকে রাধুনী বলায়, তাকে হাইলাইট করে দিয়ে নাই মনে হয়। তারপর এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই যে তুমি কি রাধুনী, এই যে মা বললেন তুমি কি রাধুনী? ও, আমি হাইলাইট করে দিয়েছিলাম, আমি ভুলে গেছি। দেখেছো, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় চলে এসেছে, প্রশ্নে চলে এসেছে অলরেডি। এই যে চমকে তার মুখ লাল হয়ে গেল, কখন? যখন মা প্রশ্ন করেছিল, লেখকের মা প্রশ্ন করেছিল কাকে? মমতাকে, যে তুমি কি রাধুনী, তখন চমকে তার মুখ লাল হলো, এটা প্রশ্ন চলে এসেছে। দেখেছো কি গুরুত্বপূর্ণ, যে পয়েন্টগুলো দাগিয়ে দিলাম সেগুলো। তাহলে আমরা এখানে ছিলাম, তাহলে তাকে রাধুনী বেলায় চোখ কি হয়ে গেল, মুখ লাল হয়ে গেল। এরপর প্রশ্ন, মমতাদি গল্পে কোন ঋতুর কথা বলা হয়েছে? শীত ঋতুর কথা বলা হয়েছে। এটা আমি হাইলাইট করে দিয়েছিলাম, শীত ঋতুর কথা বলা হয়েছে। এরপরে মমতাদির বয়স কত ছিল? মমতাদির বয়স ছিল 23 বছর। এটাও আমি হাইলাইট করে দিয়েছিলাম গল্পে। তোমরা যদি একটু ভালো করে গল্পটা পড়ো তাহলে অবশ্যই বুঝতে পারবা। তাহলে মমতাদির গল্পে মমতাদির স্বভাব কেমন ছিল? মমতাদির স্বভাব কেমন ছিল? ভারী চাপা। এটাও আমি দাগিয়ে দিয়েছিলাম। তারপর মমতাদি কত নাম্বার বাড়িতে থাকে? মমতাদি হচ্ছে 27 নাম্বার বাড়িতে থাকে, সেটাও আমি দাগিয়ে দিয়েছিলাম। তাহলে আজকের ক্লাস দেখতে পাচ্ছ এখানেই শেষ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, খুব ভালো করে গল্পটা পুরোটা ক্লাসটা করে নেবা। আমি আশা করি তুমি অন্ততপক্ষে পুরোপুরি লাভবান না হলেও তুমি ভালো একটা অ্যান্সার করবার জন্য পরীক্ষার মধ্যে এটা তোমার জন্য খুবই উপকারী হতে পারে। ঠিক আছে, ভালো থাকবা, সবাইকে ধন্যবাদ।